ইলেকট্রনিক বস্তুর বাইরে বেরিয়ে সে অন্য শতাব্দীর দিকে ফিরে তাকাই, যেখানে সিসিটিভি, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন এসব কিছুই নেই। যেটা আছে সেটা হলো দেবীদের বৈঠকখানা। হ্যাঁ, ছেলেদের জন্য ক্লাব, আসর, সমিতি এসব শব্দ নতুন নয়, কিন্তু মেয়েদের জন্য আড্ডার সভা কদাপি নয়। সেই নিয়ম শৃঙ্খল ভেঙেই গ্রামের মেয়েদের নিয়ে সন্ধেবেলায় আসর জমায় দেবীদি। নিজের জীবনের অভিজ্ঞতা ভরপুর, ভূত থেকে ভুবন সবই দেবীদির নখদর্পণে। চলুন এমনই আসরে হওয়া একটি ভূতের গল্প আমরা শুনে ফেলি আজ শান্তনু দাশের কলমে দেবীদি সিরিজের দ্বিতীয় গল্প, দেহের খিদে। সেদিন বৈঠকখানায় হুট করে ভূত নিয়ে আলোচনাটা শুরু হয়। ভূত শব্দটা শুনতে বেশ লাগে, কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমি স্বচক্ষে ভূত দর্শন করেছি। ভূত কি, ভূত কেনই বা সব প্রাণীকে ছেড়ে ভূতে মানুষকেই ধরে? এসব প্রশ্ন কেবল মানুষের মনে মনে থাকবে, উত্তর দেবার কেউ নেই। এই নিয়ে গোটা সন্ধেতে দেবীদির বাড়িতে একটা তর্ক সভা ঘটে যায়। নিত্যদিনের মতোই বসুধা, কমলা, মাধবী আর আমি দেবীদির বাড়িতে আসরে ব্রতী হই। দেবীদি আমাদের থেকে অনেক বছরেরই বড় হবেন, কিন্তু রূপ, আহা, যেন সাক্ষাৎ মা সরস্বতী বসা। বয়স দেখলে কেউ ধরতে পারবে না যে এ মহিলা 40 পেরোনোর মুখে। নির্ঝঞ্ঝাট বিধবা মানুষ, ছেলে পুলেও হয়নি। আমরা সব গ্রামের মেয়েরা এনার বাড়িতে এসে গোটা সন্ধ্যেতে আড্ডা দিই। ছোটখাটো একটা স্ত্রী মহল, যদিও গ্রামের বেশ কিছু পুরুষেরা এতে কোদল করে আর বলে, ভ্রষ্টা বিধবার বাড়িতে কষি কষি উঠতি বয়সে মেয়েগুলা গিয়ে ওই বুড়ি বেটির কাছ থেকে কুবুদ্ধি নেয়। এই কথাটা দেবীদিকে জানালে সে তাচ্ছিল্য ভরা স্বরে বলে ওঠে, তা তো বটেই, যারা জ্ঞান ঝাড়ছে সেই পুরুষ মানুষেরাই চণ্ডীতলায় বসে হুঁকো টানতে টানতে এই বিধবাকেই ঝাড়ি মারে। কত দেখবো। নিন্দা করবার কারণ অবশ্যই আছে। দেবীদি বাল্য বিধবা, আসল নাম দেবাঙ্গিনী ভট্টাচার্য, অতীব সুন্দরী। আসল বয়স ধরা মুশকিল। সাত্ত্বিক বামুনের ঘরের বিধবা ও উচ্চ বৈশ্য ঘরের মেয়ে হয়েও বৈধব্যের আচার নিষ্ঠা পালনে কোনো দশাই দেবীদির মধ্যে দেখা যায় না। 14 বছরে বিধবা, শ্বশুর বাড়িতে শাশুড়ি মুখ্যদা একাদশী পালন করতে বলায় শ্বেত পাথরের থালায় লাথি দেখিয়ে সেই যে শ্বশুর বাড়ি ত্যাগ করলো, তারপর থেকে আর ওই মুখ আর হয়নি দেবীদি। এই বাপের বাড়িতে এসে আবার নতুন করে পড়াশোনা শুরু করে। কলকাতা থেকে ইতিহাসের ডিগ্রি নিয়ে আবার নিজের জন্মভিটাতেই ফিরে আসে। রান্নাঘরের থেকে দেবীদি আদেশে চাকরানি ক্ষান্ত থালা ভর্তি করে সিঙাড়া নিয়ে এসে শীতল পাটির উপরে রেখে রান্নাঘরের দিকে চলে যায়। ঘরে আলো নেই, লোডশেডিং। পাটির মাঝখানে একটা হ্যারিকেন জ্বলছে। গেছে সেই সন্ধ্যা 6টায়, আর এখন 7:30 বাজতে চায়, আসবার নাম নেই। তালপাতার পাখার হাওয়া খেতে খেতে দেবীদি আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, কই রে, শুরু কর, ঠান্ডা হয়ে যাবে, তারপর চা খাওয়াবো। চা? আমি বেশ অবাক হয়ে বলে উঠি। দেবীদি বাতাস করার বেগটা আরেকটু বাড়িয়ে নিয়ে বলে ওঠেন, কেন কুমুদ, তোর চা খেতে কি অসুবিধা কিসে? চা বলেছি, বিষ না। না, তা নয় দেবীদি, বাবা বলেন চা জিনিসটি মেয়েদের জন্য নয়, ফিরিঙ্গিদের খাদ্য তো।
কথাটা শুনে চৌকির উপরে সজোরে পাখাটা রাখে দেবীদি। ঘরের আমরা 4 জন সতর্ক। এইবার দেবীদিকে ঠেকাই কি, বলে চলে। মেয়েদের জন্য তাহলে আছেটা কি? গোয়াল ঘর, রান্নাঘর আর আঁতর ঘর, এর বাইরে কিছু রেখেছে পুরুষেরা? হাহ, ফিরিঙ্গি। যাই হোক, তা ভূত নিয়ে কি একটা কথা হচ্ছিল? কমলা আমাদের মধ্যে একটু টেটিয়া, মানে বলতে গেলে বেশি সন্দেহ গোছের নেই। ওর বক্তব্য হলো দেবীদি খুবই ধুরন্ধর জাতের ভদ্র মহিলা। অকপটে সুন্দরভাবে গুছিয়ে এমনভাবে কথাটা বলবে যে মিথ্যেটাও সত্যি। সেইভাবেই কমলা উত্তরে বলে, আসলে ভূত বলে আদেও কিছু হয় কিনা আমার সন্দেহ আছে দিদি। তোর সন্দেহ থাকলেই যে সে নেই এমন কোথাও বলা আছে? তুমি যে এত বড় বড় কথা বলো, তুমি চাক্ষুষ কখনো দেখেছো ভূত? কমলার কথাটা শোনা মাত্রই দেবীদি হাসতে থাকে। তারপর রূপোর পানের ডিব্বা থেকে একটা পান মুখে পুড়ে নিয়ে চিবোতে চিবোতে বলে, তবে শোন, তোদের তো আগেও বলেছি কলকাতায় পড়ার সময় এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, আমরা একসঙ্গে সবাই বলে উঠি। ম্যাট্রিক দেব, পরীক্ষার আগে কি মনে হলো আমি আর আমার 2 সহপাঠী অমরদার নিকুঞ্জদা? মাধবী জিজ্ঞাসা করে। হ্যাঁ, অমর আর নিকুঞ্জকে নিয়ে হাঁসুলিপোটা গ্রামে ঘুরতে যাই। নিকুঞ্জ কথাটা শুনেছিল যে ওই গ্রামে চড়কের মেলা নাকি দারুণ হয়। সন্ন্যাসীরা নাকি গায়ে হাতে পায়ে গরম লোহার শিক ঢোকায়, গাঁজা টানে। শেষ কথাটা বলেই দেবীদির মুখের ভাব পুরো বিগড়ে গেল। চাপা হ্যারিকেনের আলোতে সবাই সেটা দেখলাম। আপ্লুত স্বরে দেবীদি বলে ওঠে, গাঁজার কথাই যখন উঠল তখন মনে পড়ে গেল অনেকক্ষণ হয়ে গেছে হুক্কা টানিনি। খান্ত, আমার হুক্কাটা সেজে নিয়ে আয়। কিছুক্ষণের মধ্যেই ক্ষান্ত হুকা সেজে দেবীদির হাতে দিতেই ঘর ঘর শব্দে হুকায় টান দেয় আর ধোঁয়া ছাড়ে। আমরা এক দৃষ্টে হুক্কা টানা দেখছি। মনে মনে ভাবি, এক আইবুড়ির থুড়ি 2 কুড়ির বিধবার রস দিনে দিনে কেবলই বাড়ছে। কোথায় কীর্তন, নাম শ্রবণ, ভক্তিপাঠে মন দেবে তা না, বেটি দিনে দিনে নিত্য নতুন রঙে রঙিন হচ্ছে। গড় গড় শব্দে হুকায় প্রাণ ভরে টান দিয়ে দিয়ে দেবীদি বলে ওঠে, হ্যাঁ, তাম্র সেবন না করিলে কথোপকথনে প্রাঞ্জল সৃষ্ট হয় না। হ্যাঁ রে বুড়ি। কমলা দাঁত চিপে বলতেই দেবীদি জিজ্ঞাসা করে ওঠে, কিছু বললি? না, হ্যাঁ মানে ওই হাসুলিপোতায় কি হলো? হ্যাঁ, গ্রামটা নিছকই সুন্দর। ট্রেনে করে যেতে 1 ঘন্টা 3 দুপুর দুপুর ট্রেন ধরি। ওখান থেকে ফিরতে একটাই ট্রেন, ওই 7টা নাগাদ। যদি ফেল করি তাহলে সেই পরের দিন ভোর 6টায়। মাঝে ট্রেন নেই। মেলা বসেছিল সকাল থেকেই, লোকজনে গমগম করছে মেলা। নাগরদোলা, বেলুন, পাঁপড় ভাজা, জিলিপি সবেতেই ভিড়। সাধু সন্ন্যাসীরা বোম বোম শব্দে গাঁজা টানতে ব্যস্ত। চৌকিতে বসা বাথি বেটির মতো। কি বললি বসুধাকে, কমলা? কিছু না, তুমি এগিয়ে যাও। দেবীদি এক প্রকার বিরক্তির নজর কমলার প্রতি রাখে। তারপর আবার আগের মতো স্বাভাবিক হয়ে বলে চলে, কিছু বহুরূপীরা পায়ে ঘুঙুর পরে শিব, দুর্গা, কালী সেজে ঝমঝম করে নাচছে। ট্রেন থেকে নেমেই যেটা অমরের নজরে পড়েছিল সেটা হলো আকাশ। অমর বলে, হ্যাঁ রে দেবী, এসে তো পড়লাম। আকাশটা দেখেছিস? চেয়ে দেখি পশ্চিম আকাশে মেঘ জমে ভার। আমি মনে ভাবলাম সময় আর কতক্ষণ লাগবে, মেলা দেখব আর ট্রেন ধরে চলে যাব।
বাগড়া দিল বায়োস্কোপ। মেলায় গিয়ে দেখি তাঁবু খাটিয়ে বায়োস্কোপ দেখাচ্ছে। নাম উমা চলে কৈলাসে। নিকুঞ্জর এসবে খুব শখ। 1 পয়সা টিকিট কেটে বায়োস্কোপ দেখতে ঢুকি। ব্যাস, ওখানেই বেজে গেল 6:30। আর ওই মুহূর্তে উঠল চৈতালি ঝড়। বছরের অন্তিম সংক্রান্তিতে লণ্ডভণ্ড মেলা। লোকজন চিৎকার করে ছোটাছুটি শুরু করে দেয়। ধুলোয় কাউকে দেখা যায় না। বাজ বিদ্যুৎ তো আছেই। একেই সাহিত্যের ভাষায় বলে অশনি ভারে মহাসংকেত। কি আর করি, গরুর গাড়ি তো এই ঝড় জলে স্টেশনে যাবে না। দিকতাল না পেয়ে আমরা দৌড় লাগাই মাঠের বাইরে। মাঠে থাকতেই দূরে একটা কালো রঙের স্তম্ভ দেখতে পেয়েছিলাম। মনে হয়েছিল বাড়ির সৌধ। দিলাম দৌড় সেদিক পানি। যা ভেবেছিলাম তাই, একটা বাড়ি। তবে বাড়িটা গ্রামের লোকারণ্যের থেকে আলাদা। চারিদিক জংলা গাছে ভর্তি। অশ্বত্থ আর বটের শিখা পাঁচিল ভেদ করে আকাশে চুমু দিতে ব্যস্ত। বাড়ি বললে ভুল বলা হবে, ভাঙা ও পোড়ো বাড়ি। ভাঙা ফলকে লেখা আছে দত্ত বাড়ি। ভাঙা ফটক পেরিয়ে আমরা 3 জনে বাড়ির দালানে উঠে দাঁড়াই। এটা বিকট বাজ আর তার সাথে ধেয়ে এলো বৃষ্টি। অমর একটু ভীতু প্রকৃতির ছেলে। সে এদিক ওদিক চাইছে আর বাড়িটাকে দেখছে। বুঝতে পারলাম বাইরের বাজ বিদ্যুৎকে সে যতটা না ভয় পাচ্ছে তার 10 গুণ ভয় পাচ্ছে এই বাড়িটিকে। এই পোড়া বাড়িতে ঢোকাটা কি ঠিক হলো ভাই নিকুঞ্জ? অমর প্রশ্নটা করতেই নিকুঞ্জ উত্তর দেয়, তার কোথায় উঠবো? আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে। না নিকুঞ্জ, বাড়িটাকে আমার ঠিক লাগছে না। তোর তো উড়ন্ত চামচিকে দেখলেও ঠিক লাগে না। কেন, কি হয়েছে? কি বাড়ি ভেঙে গেছে? হয়তো কোনো কারণে কোনো সময় আগুন লেগেছিল, তাই পুড়ে গেছে। পোড়া বাড়ি। না না, পোড়া বাড়ি কম, হানা বাড়ি বেশি লাগছে। নিকুঞ্জ আর অমরের মধ্যে বচসা চলতে থাকে। আমি দালানের একধারে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছি, চুপচাপ। অন্য সময়ে দুজনকে বাধা দিতাম, কিন্তু মনে মনে ভাবলাম এই জরাজীর্ণ বাড়ির দালানে চুপচাপ না থেকে ওদের ঝগড়া শোনাই ভালো। প্রকৃতিতে আঁধার আরো বেড়ে ওঠে। বুঝলাম সময়ের সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে এগোচ্ছে। হঠাৎ ওই বাজ বৃষ্টির শব্দ ভেদ করে ট্রেনের হর্ন শুনতেই আমাদের 3 জনের মাথায় বজ্রাঘাত। অমর ভয়ার্ত স্বরে বলে ওঠে, এই মরছে, ট্রেন ট্রেন তো চলে গেল। দেবী নিকুঞ্জ, আর যে ট্রেন নেই। এবার সারা রাত কি করব? কোথায় থাকবো? কি খাবো? আর কোথায় বা ঘুমাবো? সাথে সাথে জলও তো নেই। আবার আমার ভূগোলের একটা অধ্যায় এখনো বাকি, কাল আবার স্কুলে দেখবে। ভাবলাম ফিরে গিয়ে অনুশীলনী শেষ করব। এখন এখন কি হবে? আমি আর চুপ থাকতে পারলাম না। বেশ রেগেই ধমকের সুরে অমরকে বলে উঠি, চুপ! তখন থেকে গ্রামোফোন বাজাচ্ছে। এই হানা বাড়িতেই রাতে থাকবো। অমর ধপ করে দালানে বাবু হয়ে বসে পড়ে। অন্যদিকে লম্বা দালানে নিকুঞ্জ উদ্বেগ ভরা মনে পায়চারি করে চলেছে। আমি ভাবছি, বৃষ্টি কমলেও আর কি করব? ফেরার তো পথ নেই, হয় গ্রামের রাস্তায়, নয়তো এই বাড়িতে। গ্রামবাসীরা অচেনা ছেলে মেয়েকে কিছুতেই থাকতে দেবে না। বৃষ্টিটা বেশ জোরালো হয়ে উঠল এরপরেই। মুশকিলটা হলো সময় কত সেটা ঠাউর করা যাচ্ছে না। এখন তো ছেলেদের হাতে হাত ঘড়ি দেখা যায়, তখন ছেলেদের হাতে ঘড়ি পরার অত চল ছিল না, সাহেবরা পড়তো। হঠাৎ নিকুঞ্জ বলে ওঠে, কেমন খিদে পাচ্ছে। উত্তরে আমিও মাথা নেড়ে বলি, সে তো আমারও। অমর সেই যে বাবু হয়ে বসে পড়েছিল সেরকমই আছে। আর কোনো কথা সে বলেনি, বসে বসে ঝিমোচ্ছে। কথাটা ওই বলল। মেলায় আসার সময় ও একটা কাঁধ ঝোলা সঙ্গে করে নিয়ে আসে। তার ভিতর থেকেই
দুটো ঠোঙা বের করে দালানের মেঝেতে রেখে বলে ওঠে, এতে চিনেবাদাম আর ছোলা ভাজা আছে, ভেবেছিলাম ট্রেনে যেতে যেতে খাবো। অন্ধকারে কাউকেই দেখা যায় না, ঠাউর করছি মাঝে মাঝে যে বিদ্যুতের ঝলকানি দিচ্ছে সেটাতে। একবার ভেবে দেখ তোরা, বৃষ্টির রাত, তার উপর পুরো বাড়ি, মানুষ বলতে আমরা 3 জন। জাগবে নিকুঞ্জ তাড়াতাড়ি ওর পাশে বসে ঠোঙা খুলে চিনেবাদামের খোলস ছাড়িয়ে বাদাম চিবোতে থাকে। ধীরে ধীরে বৃষ্টিটা ধরতে শুরু করে, কিন্তু আকাশ থেকে মেঘ একদম কাটেনি। দেখে মনে হচ্ছে রাত্রে আরো ঝরাবে। আমরা 3 বন্ধুতে দালানের চাতালে গোল হয়ে বসা। আমার পরে থাকা সাদা শাড়িটার দশা আমার থেকে খারাপ অবস্থা। বৃষ্টি পুরোপুরি থামতেই শেয়াল আর তার সাথে ঝিঝিদের ডাক শুরু হয়। হঠাৎ নিকুঞ্জ গন্ধ সকার মতো বার কয়েক নাক টেনে নিয়ে বলে ওঠে, এই, তোরা কিছু গন্ধ পাচ্ছিস? কথাটা শুনে আমিও শোকবার চেষ্টা করি। এ সত্যি তো একটা বিকট গন্ধ নাকে আসছে। গরমকালে মাছ মাংস পচে গিয়ে যে বিকট গন্ধ হয় সেই রকম, তার সাথে পচা চর্বি আর মাদ্রাজি ধূপের একত্রিত গন্ধ, না ভালো না খারাপ। এমন সময় ওই আধার বাড়ির উপর থেকে একটা খচখচ শব্দ ভেসে আসে। পায়ের তালুতে কাঁচ বিঁধে চললে যেমন হয় অনেকটা সেই রকম। অমর ভয়ে ভয়ে বলে ওঠে, ও দেবী, এই নিকুঞ্জ, আমরা বাদেও কি এই বাড়িতে কেউ আছে? নিকুঞ্জ কোনো উত্তর দিল না, বাড়ির অন্দরে যাবার কপাটের দিকে চেয়ে থাকে। অন্যদিকে গন্ধটাও বেশ বেড়ে উঠেছে। সময় না নিয়ে কথাটা আমিই বলে উঠলাম, উপরের থেকে শব্দটা কিসের সেটা জানতে হলে বাড়ির ভিতরেই ঢুকতে হয়। না 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 না, দরকার নেই বাবা। অমর 2 হাত নেড়ে বলে ওঠে। নিকুঞ্জ উত্তর দেয়, তাহলে তুই এখানে বস, আমি আর দেবী ভিতরে যাই। এই, তাহলে আমি এইখানে একা বসে থাকবো? চল, তাহলে চল, তুই আমাদের সাথে চল। অগত্যা এক প্রকারে নিরুপায় হয়েই অমর রাজি হয় ভিতরে ঢুকতে। ভাঙা দরজার পাল্লা ঠেলে আমরা 3 জনে ভিতরে ঢুকি। ঘুটঘুটে অন্ধকার, কোথায় কি আছে বোঝা যাচ্ছে না। হঠাৎ ধপ করে ঘরের দেওয়াল কুলুঙ্গিতে থাকা প্রদীপ চলে ওঠে, একটার পর একটা। অমর হুঁ হাঁ শব্দে ভয় পেয়ে ওঠে। বুঝলাম কোনো এক সময়ের বৈঠকখানা ছিল এটা। প্রদীপের আলোয় দেখতে পেলাম বৈঠকখানার পশ্চিম দিক দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি উঠে গেছে। এগোতে থাকি সেই দিকে। সিঁড়ি দিয়ে যত উপরে উঠছি ততই গন্ধ আর সেই শব্দ বাড়ছে। অমরের মতো আমিও যে ভয় পাচ্ছি সেটা অস্বীকার করব না, কিন্তু মুখে সেটা বলছি না। সিঁড়ি পেরিয়ে আমরা 3 বন্ধুতে এসে দাঁড়াই দোতলার বারান্দায়। আবার সেই অলৌকিক ঘটনা, দেওয়ালের কুলুঙ্গি আলোয় ভরে যায়। অথচ এই খচখচ শব্দ নয়, তার সাথে আরো একটা শব্দ আমাদের কানে আসে, এই খ্যাসখ্যাসে গোঙানির শব্দ। শব্দটা আসছে বাড়ির একদম শেষ প্রান্তের ঘরটা থেকে। 3 জনে সেদিকে এগিয়ে গিয়ে দাঁড়াই, এসে একটা বন্ধ ঘরের দরজার সামনে। ধীরে ধীরে পাল্লা ঠেলে দরজা খুলতেই আমাদের 3 জনের রক্ত হিম হয়ে ওঠে। নিকুঞ্জ 2 পা ছিটকে যায় অন্যদিকে। অমরের বুক ফাটা ভয়ের চিৎকার। একটা পেল্লায় ধুলো পড়া পালঙ্কে একটা পচা গলা মরা শুয়ে রয়েছে, গায়ের চামড়া গলে পড়েছে। মুহূর্তের মধ্যে মরার মাথা নড়ে উঠে আমাদের দিকে চাইতেই আমরা 3 জনে একে অপরের হাত চেপে ধরি। মরাটা আমাদের দিকে চেয়ে একটা অদ্ভুত রকমের হাসি দেয়, যেন আমাদের অপেক্ষাই সে করছে। মুহূর্তের মধ্যে একটা কালো পচা গলা হাত পিছন থেকে নিকুঞ্জের গলা চিপে ধরতেই আমরা চমকে উঠি। অন্যদিকে আরেকটি হাত অমরের পায়ের গোড়ালি চেপে ধরে তাকে একটানে মেঝেতে ফেলে দেয়। শুয়ে থাকা মরাটি বলে ওঠে,
নিয়ে আয়। কত দিনের অভুক্ত আমি, নিয়ে আয়। বুঝলাম দুটি হাত অমর আর নিকুঞ্জকে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দিক তাল হারাই আমি, কি করব কিছুই বুঝতে না পেরে খোঁপায় পড়ে থাকা সূচালো কাঁটাটা এক টানে বের করে পর পর ওই কাঁটা হাত দুটোর উপর ফোটাতে শুরু করি। গ্যাল গ্যাল করে বেরোতে থাকে কালো রঙের তরল কিছু। হাত দুখানি ধরফরানি দিয়ে অমর আর নিকুঞ্জকে ছাড়তেই দুজনকে নিয়ে দৌড় দিই দত্তবাড়ির থেকে। দৌড় থামালাম হাসুলিপোতা স্টেশনে এসে। দূরে একটা টালির ঘর, আলো জ্বলছে। সেদিকে এগোতেও ভয় লাগতে শুরু করেছে আমাদের। কোনো রকমে সেদিকে এগিয়ে দেখি মাঝবয়সী এক গুমটিবাবু বসে। আমাদের দেখা মাত্রই খিটখিটিয়ে বলে ওঠে, এই কে তোমরা? এখানে কি মনে করে? কোনো রকমে আমি নিজেকে শান্ত করে গুমটিবাবুকে পুরো ঘটনাটা বলতেই তিনি অবাক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে থাকে। ওনার চোখ দেখে মনে হয় যেন আমরাই ভূত। তোমরা দত্তবাড়ি থেকে বেঁচে ফিরেছ, এই অনেক। ব্যাপারটা কি? নিকুঞ্জ জিজ্ঞাসা করে। তিনি বলেন, শোনো কথা, গ্রামের নাম শুনে এসেছো আর গ্রামের খোঁজ খবর নিয়ে আসনি। ওই বাড়িটা হলো এখানকার সুদখোর মহাজন বাড়ি। ওই বংশেরই একজন মহাজন হলো হরলাল দত্ত, সাক্ষাৎ পিশাচ। যে মালিক সে একা থাকতো। বউ মারা গেছে বহু বছর আগে, ছেলেপুলেও নেই। চড়ার সুদে চাষিদের টাকা ধার দিত, গহনা বন্ধক রাখত। ওর ছিল 2 জন কাজের লোক। একজন ঘরের কাজকর্ম, রান্না, জল তোলা এসব দিক দেখত, আর একজন বাগানের কাজ। হঠাৎ গ্রামের জোয়ান ছেলেমেয়েরা গুম হতে শুরু করে, খোঁজ আর পাওয়া যায় না। তবে গ্রামের লোকেদের মুখে বারবার যেটা শোনা গেছে তা হলো শেষবার ছেলেমেয়েগুলোকে দেখা গেছে দত্তবাড়ির ধারে কাছে। গ্রামের লোকেরা একটা ফাঁদ পাতে। গ্রামের একটি বছর 17 ছেলেকে দত্তবাড়ির ধারের কাছে পাঠানো হয়। দূর থেকে গ্রামের লোকেরা নজর রাখে। তখন দেখে বাড়ির একটা চাকর বাইরে বেরিয়ে এসে ছেলেটিকে কিছু একটা বলতে এই ছেলেটা ভয় পেয়ে তাড়াতাড়ি দত্তবাড়ির ভিতর ঢোকে। মুহূর্তের মধ্যে গ্রামের লোকেরাও ধেয়ে যায় বাড়ির দিকে। সদর দরজা বন্ধ। তখন তারা বাড়ির পিছনে গিয়ে আরশি বেয়ে দত্তবাড়ির ভিতরে ঢুকে দেখে 2 চাকর মিলে ছেলেটির গলা কেটে দিয়েছে, আর ছেলেটি মেঝেই পড়ে ধরফর করছে। ছেলেরা ছুটে গিয়ে চাকরদের চেপে ধরে জানতে পারে হরলালের অদ্ভুত এক শখ উদয় হয়েছে, আর তা হলো কোনো এক বইতে নাকি সে পড়েছে জোয়ান মানুষের মাংস অতি সুস্বাদু। তাই এই জোয়ানদের ধরে নিয়ে এসে তাদেরকে মেরে তাদের রান্না করা মাংস খায়। ব্যাস, গ্রামের লোকেদের ঠেকায় কে? চাকর দুটোকে আঁশবটি দিয়ে 4 খণ্ড করে ছেড়ে দেয়। মহাজন হরলাল দত্তকে বিছানায় বেঁধে ওই দত্তবাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার প্রায় অনেক দিন ঘটে গেছে। এমনই এক ঝড়জলের রাতে এক জোয়ান রানার ওই বাড়ি আশ্রয় নেয়, আর পরের দিন ওর মরা পচা খাওয়া দেহ ঝুলছিল ফটকে। বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু দত্তবাড়ির খিদে কিছুতেই মিটছে না। দড়াম শব্দে খিড়কির পাল্লাটা নড়ে উঠতেই বসুধা বলে ওঠে। হ্যারিকেনের আলোয় দেবীদির মুখের অর্ধেকটা আলোকিত, অর্ধেকটা অন্ধকার। আমরা সবাই চুপ করে থেকে একে অপরের দিকে যাই। দেবীদি বলে, হাওয়া ছাড়ছে, আজ মনে হচ্ছে ঢালবে। তোরা আর দেরি করিস না, চা খেয়ে বেরিয়ে পড়। বলা মাত্রই ক্ষান্ত ট্রেতে করে চীনামাটির কেটলি আর কাপ প্লেট নিয়ে বৈঠকখানায় ঢোকে। কেটলি থেকে কাপে কালো রঙের গরম চা ঢালতে ঢালতে দেবীদি বলে, কলেজে পড়ার সময় এই চা বানানো শিখি। আমরা কোনো কথা বলছি না, চুপচাপ চা খেয়ে ভট্টাচার্যিনীর কাছ থেকে বিদায় নেব। এমন সময় বসুধা বলে ওঠে, ও দিদি,
আমাদের সাথে একটু চলো না, ভোজের পুকুরটা পার করিয়ে দাও। ভয় পেয়ে গেলি? জানতাম। বিগলিত স্বরে দেবীদি বলে ওঠে, চল। এই জন্যে বলি হাতা খুন্তি ছেড়ে একটু কুস্তি করা শেখো, ভবিষ্যতে কাজে দেবে। ভয় পেলে কিছু জয় করতে পারবে? ওই কাটা হাত দুটো কেবল নিকুঞ্জদা আর অমরদাকেই ধরলো, তোমায় ধরলো না কেন? শেষ হলো আমাদের আজকের নিবেদন শান্তনু দাশের লেখা দেহের খিদে। কণ্ঠে যারা প্রাণ দিয়েছেন গল্পের সূত্রধার আমি অরূপ, গল্প পাঠে মৌমিতা দে, দেবীদির চরিত্রে প্রিয়াঙ্কা দে, কমলার চরিত্রে রচিতা দত্ত, অমরের চরিত্রে অগ্রজ পাঠক, নিকুঞ্জর চরিত্রে শুভম মিত্র, মৃত ব্যক্তির চরিত্রে রাহুল অধিকারী, গুমতিবাবুর চরিত্রে সৌমাদিত্য রায়, বসুধার চরিত্রে মৌমিতা ঘটক, মাধবীর চরিত্রে দেবত্রী মাইতি, পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে ডিটিউন স্টুডিও, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। আজকের নিবেদন দেহের খিদে গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তখন একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, শেয়ার করুন, যেন আমাদের গল্প ছড়িয়ে পড়ে সবার মনে। আবার দেখা হবে পরের সপ্তাহে, আবার শুনবেন আমাদের নতুন গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, মনে রাখবেন, যেখানেই কল্পনা জ্বলে ওঠে বহ্নি পতঙ্গ।